আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ এবং বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে বা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের যারা রয়েছে, বৌদ্ধ সম্প্রদায়ের যারা রয়েছে তাদের নিয়ে একটা রাজনীতি খেলা এটা সকল রাজনৈতিক দলের জন্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অনেক ফায়দামান এবং তারা যুগ যুগ ধরে এই ধরনের রাজনীতির মানে সংখ্যালঘুদের সাথে একটা রাজনীতি খেলে আসছেন এবং এই ধরনের রাজনীতি মানে আমরা দেখে অভ্যস্ত। এখন বর্তমান সময়ে সামনে আসন্ন দুর্গাপূজা এবং দুর্গাপূজা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব এবং এই উৎসবটির সাথে না মানে হিন্দু সম্প্রদায়ের একটি সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আজকে যখন দেখি যে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্পেশালি ভুল বার্তাটি যখন পার্শ্ববর্তী দেশে যাচ্ছে এবং আমার পার্শ্ববর্তী দেশের যারা বন্ধুরা রয়েছেন তারা বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা পাচ্ছেন এবং এই ভুল বার্তা পৌঁছে দেওয়ার পেছনে কিন্তু বড় একটি ভূমিকা পালন করছে গণমাধ্যম। এবং সব থেকে বড় কথা, যদি আমরা একটু ইতিহাস দেখি, ইতিহাস দেখলে একটি জিনিস বোঝা যায়, সেটি হচ্ছে যখন 1971 সাল মানে 71 সাল শেষ হওয়ার পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন কিন্তু ভারতও উদযাপন করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এই উদযাপন চলমান ছিল। আমরা ইতিহাস যদি একটু ঘেঁটে দেখি তবে দেখব যে ভারতের এমন বহু ছোট ছোট সড়কের নামকরণ করা হয়েছিল বাংলাদেশ বলে। এখন সেই সম্প্রীতির জায়গাটি কোথায় গেছে, সেই সম্প্রীতির জায়গাটি কিভাবে নষ্ট হয়েছে? দেখুন, বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে কিন্তু একটা সম্প্রীতির সম্পর্ক রয়েছে। আমরা বাঙালি দুই মানে বাঙালি বাঙালির যে সম্পর্ক সেটিও কিন্তু একটি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখা হতো। তবে এখন যে ঘটনাটি ঘটছে যে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ভারতীয় গণমাধ্যম কিন্তু তার দেশের জনগণকে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল ধারণা দিচ্ছে। এখন এই ভুল ধারণাগুলো যদি বিশ্লেষণ করতে যেতে হয় তবে হয় ওয়ান টু ওয়ান বিশ্লেষণ করতে হবে অথবা অনেক লম্বা সময় নিয়ে বিশ্লেষণ করতে হবে এবং যদি সেটি বিশ্লেষণ করতে যাই তবে আপনাদের অত ধৈর্য হবে না। তবে আমি আমার মূল কথাটিতেই আমি ফিরে যাচ্ছি, সেটি হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা নিয়ে এই সম্প্রতি সময়ে মানে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে একটি ভুল বার্তা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে যে বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে ওই হচ্ছে, সংখ্যালঘুদের মারা হচ্ছে, হামলা করা হচ্ছে, তারপর হচ্ছে হিন্দু দেখে তাদের দূর দূর করা হচ্ছে, নানা রকম নানা কথাবার্তা সেটি হচ্ছে। দেখুন দর্শক, ইনক্লুডিং আমার যারা ভারতের বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের যে ঘটনাটি, এই ঘটনাটি শুধু আজকে নয়, এটি ঘটে আসছে সেই 71-এর পর থেকে। এখন দেখুন, 71-এর যখন পট পরিবর্তন হলো তখন বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে নিয়ে অনেক রকমের রাজনীতি হয়েছে এবং স্টিল রাজনীতি হয়ে যাচ্ছে। এখন সবথেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে একদম সাধারণ জ্ঞানে যেটি ভাবতে হবে সেটি হচ্ছে, যদি সংখ্যালঘুরা আক্রান্ত হয় তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি যদি নষ্ট হয় তাতে লাভবান কারা হচ্ছে? দেখুন, এখানে লাভবান কিন্তু হয় বড় রাষ্ট্রগুলো, ছোট রাষ্ট্ররা কিন্তু কখনো লাভবান হয় না। এবং এখানে বড় রাষ্ট্রটি কে রয়েছে? বড় রাষ্ট্রটি রয়েছে ভারত। এখন একটি সিম্পল প্রশ্ন আপনাদের দিকে আমি বলছি, সেটি হচ্ছে দেখুন, আমি কলকাতা, তারপর হচ্ছে আজমের, দিল্লি আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করেছি এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি এটি বলে দেই। 10টি বছর আমি ভারতে ছিলাম, আমি সেখানেই পড়াশোনা করেছি এবং আমার খুব ভালো বন্ধু এবং সার্কেল রয়েছে কলকাতাতে, আমার দিল্লিতে বন্ধু রয়েছে, আমার ভারতে বন্ধু রয়েছে এবং নানা জায়গায় আমি তাদের সাথে নানা বিষয়ে কিন্তু কথা বলে থাকি।
আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভারতের সঙ্গে কোনো বৈরী সম্পর্ক নেই। অতএব দিন শেষে আমি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে, কলকাতাতে এমনও হয়েছে যে গরু কাটার জন্য, গরু যারা মুসলিম রয়েছে তারা গরুর মাংস খাওয়ার জন্য তাদের 10,000 টাকা প্রতি গরুর কোরবানির জন্য তাদেরকে দিতে হয়েছে। আজমেরে যেটি হয়েছে সেটি হচ্ছে, সেখানে গরু কুরবানি করা একদম মানা ছিল, নিষেধ ছিল। এখন রাজস্থানে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল যে এত পরিমাণ গরু বেড়ে গিয়েছিল যে সেই গরু শেষ পর্যন্ত রাস্তায় মানুষের থেকে গরুর পরিমাণ বেড়ে গিয়েছিল, এবং সেই রিপোর্টটি আপনারাও দেখতে পারেন। আপনাদের ভারতেই কিন্তু এই রিপোর্ট ছাপা হয়েছে, হিন্দুস্তান টাইমসে এবং আরো বেশ কয়েকটি গণমাধ্যমে আমি আগে এই রিপোর্টগুলো দেখেছি। তো এই যে এত পরিমাণ গরু বেড়ে গেছে, সেই গরুগুলোকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় সেট করা এবং চোরাচালান করা বাংলাদেশে, এটি একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। তো দেখা যাচ্ছে ভারতে যেমন সংখ্যালঘু বলা হয় মুসলিমকে, এবং মুসলিমদের উপরে কিন্তু একটি মানসিক নির্যাতন কিন্তু ভারতে করা হয়। এখন সেই জায়গা থেকে যদি আবার বাংলাদেশের হিন্দুদের বিষয়টি তুলনা করা হয়, যারা অলরেডি আমি অনেকবার দেখেছি যে তুলনা করা হয় যে ভারতের সাথে বাংলাদেশের হিন্দুদের, বিষয়টি আসলে বাংলাদেশের সাথে মানে ভারতের সাথে বাংলাদেশের হিন্দুদের কিছু নেই। হ্যাঁ, এটি সত্য কথা যে একটি মানে একটু তো এফেক্ট পড়েই, পার্শ্ববর্তী দেশে তো একটু এফেক্ট পড়বেই, এমন না যে এটি পড়বে না। আপনার ঘরে যদি বোম ফোটে তবে কিন্তু আপনার পাশের ঘরে কিন্তু কিছু একটু হলেও এফেক্ট পড়বে। অতএব ভারত হচ্ছে আমার নেক্সট ডোর, এবং নেক্সট ডোরে যদি কোনো সমস্যা হয়, এবং স্পেশালি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, এবং ভারতে যদি মুসলিমদের উপরে কিছুটা সমস্যা তৈরি হয়, সেটা কিন্তু বাংলাদেশেও এফেক্ট করবে। এটিই কিন্তু সাধারণ, মানে একদম সাধারণ লজিক্যাল একটি ব্যাপার। এখন এই যে দুর্গাপূজাকে ঘিরে যে ঘটনাগুলো ঘটছে, এটি কিন্তু 2024 সালে হচ্ছে না। এখন 2024 সালকে সবাই হাইলাইট করছে। কেন 2024 সালকে সবাই হাইলাইট করছে? ইটস বিকজ গত 16 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং ভারতের যত নৈতিক অনৈতিক চাহিদা রয়েছে সেটি বাংলাদেশ পূরণ করে যাচ্ছিল শেখ হাসিনার থ্রুতে। অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশের জনগণ অনৈতিক যে চাহিদাগুলো সেটি কিন্তু কখনোই সাপোর্ট করছিল না। যদি আমি উদাহরণ দিই, রেল ট্রানজিট, রেল ট্রানজিট কিন্তু একটা আছে নৈতিক বিষয়, সেটি হচ্ছে যেমন বাংলা ঢাকা থেকে কলকাতায় রেল চলাচল, এটি কিন্তু করছে, এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন ভারত থেকে পণ্যবাহী ট্রেন, এটি কোনো প্যাসেঞ্জার ট্রেন না, পণ্যবাহী ট্রেন কিংবা ভারতের সৈন্য তাদের যে গোলা বারুদ রয়েছে, তাদের যে জিনিসপত্র রয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশের বুক চিরে তারা যখন উত্তর পূর্বাঞ্চলে যাবে, সেটিতে কিন্তু সমস্যা রয়েছে। এবং সেই জায়গাটিতে ভারতের ট্রেন কেউ চেক করতে পারবে না, মানে বাংলাদেশের সিকিউরিটি চেক করতে পারবে না। ভারত আপন নিজ গতিতে বর্ডার ক্রস করবে, বর্ডার পার হবে, এবং আবার ফেরার পথেও সেম জিনিসগুলো হবে। এই এই অনৈতিক চাহিদাগুলোতেই হচ্ছে বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের সমস্যা কিন্তু যেটি নৈতিক, যেটি হচ্ছে যেমন ঢাকা, একটু আগে বললাম, ঢাকা টু কলকাতা, ঢাকা টু এনজিপি, যে সার্ভিসগুলো রয়েছে এগুলো প্যাসেঞ্জার সার্ভিস, এগুলো হতেই পারে, কারণ সেই জায়গাটিতে কি হয়, সেই জায়গাটিতে পাসপোর্ট চেক করা হয়। কিন্তু অন্য যে রেল ট্রানজিটের কথা বলছি, পণ্যবাহী রেল ট্রানজিট, সেটির মধ্যে কিন্তু পাসপোর্ট চেক করা বা কোনো চেকিং যে ব্যাপারটি সেটি কিন্তু ছিল না। তো আপনাদেরকে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখন এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা, এটি যুগ যুগ ধরে বাংলাদেশে চলছে, এবং সেটি আমি যদি একটু একটু উদাহরণ দেই, দেখুন 2013 সালে নওগাঁয় ধামইরহাটে মন্দির হামলায় 10টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। 2013 সালে ক্ষমতায় কে ছিল? শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। তারপর আপনার বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছিল 2016 সালে বাংলাদেশ, সেই সময়ও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হয়েছিল। 16 সালে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। তারপরে যদি আমি আসি, দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর, এটি করা হয়েছিল 2019 সালে। তো এত বছরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, 2021 সালে আমরা কুমিল্লার ঘটনাটি দেখেছি।
এত বছর যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল তখনও মন্দিরে হামলা হয়েছে। তো তখনও আমরা জোরালো একটি আম আওয়াজ তুলেছি। ভারতও আ আপনার বার্তা দিয়েছে ঢাকাকে, এবং ভারত কনডেম করেছে এই ঘটনাগুলোকে, এবং বাংলাদেশের জনগণও কিন্তু কনডেম করেছে। দেখুন, এই যে ঘটনাগুলো, মন্দির ভাঙচুরের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিংবা সাধারণ জনগণ কিংবা যারা একটু লিবারেল মাইন্ডেড তারা কিন্তু করছে না। এগুলো করছে রাজনৈতিক ফায়দার জন্য। ইভেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও কিন্তু অনেক ঘটনা ঘটছে যেগুলো রাজনৈতিক ফায়দা লুটার জন্যই কিন্তু করা হচ্ছে, এবং এই রাজনৈতিক ফায়দাগুলো কোনো একটি গোষ্ঠী লুটার চেষ্টা করছে, এবং এতে কি হচ্ছে, একটি ভুল বার্তা চলে যাচ্ছে সাধারণ জনগণের কাছে। অতএব আমার কাছে মনে হয় যে এই ভুল বার্তাগুলো গণমাধ্যমেরই সেট করা উচিত। কিন্তু গণমাধ্যমই যখন বায়াসড রিপোর্ট পাবলিশ করে, স্পেশালি ভারতীয় গণমাধ্যমগুলো, আমি যদি একটি উদাহরণ দিয়ে শেষ করে দেই, উদাহরণটি হচ্ছে, দেখুন, এটি হচ্ছে ভারতের সংবাদ প্রতিদিন। সংবাদ প্রতিদিন আপনার এই রিপোর্টটি করেছে কবে? এই রিপোর্টটি করেছে অক্টোবরের 4 তারিখ 9:26-এ। পুজোর মুখে আতঙ্কিত হিন্দুরা, সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের খুব মাথা ব্যথা। ভারত সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করছে। তবে আমার প্রশ্নটি হচ্ছে, সংখ্যালঘুরা যখন বর্ডার ক্রস করতে যায় তখন আপনারা কেন গুলি করে আপনাদের এই হিন্দু ভাইদেরকে মেরে ফেলেন? এই কিছুদিন আগেও একটি ছোট শিশু, হিন্দু সম্প্রদায়ের, তার মা, শিশুটিকে আপনারা মেরে ফেলেছেন। শিশুটি তার মার হাত ধরে তো আপনার দেশেই যেতে চাইছিল, আপনার মানে আপনাদের সম্প্রদায়ের। তো আপনাদের সম্প্রদায়ের যখন, তখন আপনারা তাদের নিয়ে চিন্তিত হচ্ছেন। তো আমার কথাটি হচ্ছে, আবার তারাই যখন আপনার দেশে যাইতে চাইছে, আপনি কেন তাদেরকে নিচ্ছেন না? আপনার তো নেওয়া উচিত, তাই না? আপনারা জানেন যে বাংলাদেশে তারা অত্যাচারিত, বাংলাদেশে তারা নির্যাতিত, তাহলে আপনি কেন তাদের নিচ্ছেন না? আমার প্রশ্নটি কিন্তু এখানে রয়ে যায়। এখন আমি আমি ব্যক্তিগতভাবে কিন্তু তাদের ওপারে যাওয়াটা, মানে বাংলাদেশ ছেড়ে যাওয়াটা, আমি একদমই নৈতিকভাবে আমি আসলে চাই না। আমি চাই না বাংলাদেশ মাটি ভিটা ফেলে কেউ সে পারে চলে যাক, এবং এই বর্ডারের যে হত্যা, বিএসএফ হত্যা, এগুলো হোক, এগুলো ব্যক্তিগতভাবে আমি মোটেও চাই না। আমি যেটি চাইছি সেটি হচ্ছে, আপনি যখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে এত চিন্তিত, তবে তাদের কিছু সংখ্যক মানুষকে তো আপনি নিতে পারেন। সেটি তো আপনি করছেন না, বরং আপনি বিভিন্নভাবে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। এটি ভারতীয় সরকারের তরফ থেকে হচ্ছে, এটি ভারতীয় গণমাধ্যমের তরফ থেকে হচ্ছে, এবং এর মাঝখানে সাধারণ মানুষের কাছে ভুল বার্তাটি পৌঁছে যাচ্ছে। এখন আসি দ্বিতীয় দ্বিতীয় সংবাদটিতে। এই দেখুন, আপনার এই সংবাদটি ছাপা হয়েছে অক্টোবরের 4 তারিখেই ছাপা হয়েছে 9:13। ওইটা ছিল 9:26, আর এটা হচ্ছে 9:13। ঠিক একটু কিছু আগেই কিন্তু এই সংবাদটি ছাপা হয়েছে। বিজেপি শাসনে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরার ঐতিহ্যময় দুর্গা উৎসব। 44 বছর কখনো বাধা না পড়া পুজোই এবার থমকে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যেই বন্ধ হচ্ছে দুর্গাপুজো। 44 বছর পর বন্ধ হয়ে গেল ত্রিপুরার গন্ডাছড়ার বিস্তীর্ণ এলাকার পুজো। বাঙালিরা এখন রয়েছেন শরণার্থী শিবিরে। সাম্প্রদায়িক সংঘর্ষে বিধ্বস্ত গোটা এলাকা। 1980 সাল থেকে গন্ডাছড়ায় চলছে দুর্গাপুজো। সাম্প্রদায়িক হিংসা, বৈরীদের ফতোয়া, প্রাকৃতিক দুর্যোগ সব মোকাবেলা করেই বছর বছর হয়ে চলেছে দুর্গাপুজো। কিন্তু এইবারই প্রথম আপনার দুর্গাপূজা বন্ধ হয়ে গেছে। তখন এখন আপনার দেশে কেন দুর্গাপূজা বন্ধ হয়ে গেল? আপনার দেশে কেন সাম্প্রদায়িক হিংসা তৈরি হয়েছে? সেই উত্তরটি কোথায়? সেই উত্তরটি আমি জানতে চাইছি। আশা করছি মন্তব্যের মাধ্যমে আমি পেয়ে যাব। ধন্যবাদ।